আজকে রাজ্যের যে একটা প্রচণ্ড ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করেছে, যেখানে আপনারা যারা সংবাদ মাধ্যমের লোক, আপনারাও এই জায়গাতে নিরাপদ নয়। রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে তলানিতে নেমে এসছে বললেও কম বলা হবে। এটা সম্পূর্ণভাবে চলে গেছে যে মুষ্টিমেয় দলের সমাজ বিরোধী এবং একদল স্বার্থান্বেষী লোক তাদের হাতে, আর তাদের কথা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে তাদের কথায় উঠতে হচ্ছে, বসতে হচ্ছে। আমি শুধু কয়েকটা ঘটনা এখানে উল্লেখ করতে চাই, আপনারা আরও ভুক্তভোগী। এই যে আজ থেকে এখন থেকে ৬০-৭০ ঘন্টা আগে প্রসেনজিৎ চক্রবর্তী নামে এই শাসক দলেরই একজন খুব পুরনো লোক, আরএসএস এর বড় নেতা, কি পরিস্থিতি হলে পরে তিনি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের দলের যে সর্বভারত সভাপতি, তার উদ্দেশ্যে তারা যে ভাষায় কথা বললে বুঝেন সেই ভাষায় ত্রিপুরাজ্যের মধ্যে যে ঘটনাগুলি ঘটছে এবং অন্যায়ের বা ত্রিপুরাজ্যের মধ্যে যে সমস্ত অরাজকতা চলছে, সংবিধান বহির্ভূত কাজ চলছে, জনজীবনের উপর নানা ধরনের অন্যায় চলছে, তার বিরুদ্ধে কথা বললেই কি ধরনের যে আক্রমণ নেমে আসে। তিনি শাসক দলের একজন পূর্ণ লোক হয়েও তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো এইরকম একটা অবস্থায় আপনাদের সাংবাদিক বন্ধু দিবাকর দেবনাথ এবং এরকম আরো বহু এবং সাধারণ মানুষ, আর সেই জায়গায় বিরোধী দলের অবস্থা কি হতে পারে। প্রসেনজিৎ চক্রবর্তী হলো একটা জ্বলন্ত উদাহরণ ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা কোথায় নেমে গেছে। এরপর আপনারা দেখেছেন টাকার জমা, গন্ডাছড়া, এখানে এই শহরের উপকণ্ঠে রানীর বাজার এলাকাতে শুধু যে সাধারণ মানুষ না, বিরোধী দল তো সেই প্রথম দিন থেকে আক্রান্ত হচ্ছে। এখন এই আক্রমণ ঘরে ঘরে এবং শরিক দলের মধ্যে এবং প্রাণঘাতী, এবং যথারীতি সেই ৯ই মার্চ ২০১৮ যেদিন বিপ্লব দেব শপথ গ্রহণ করে সেদিন থেকে একজন খুনিও গ্রেপ্তার হয় না, অপরাধী গ্রেপ্তার হয় না। 10টা এফআইআরের মধ্যে কোনো ক্রমে একটা এফআইআর গ্রহণ করা হলেও সেই এফআইআরের কোনো ধরনের তদন্ত হয় না। অপরাধীর একটা স্বর্গরাজ্য ত্রিপুরা তৈরি হয়েছে এবং তার জন্য সম্পূর্ণ দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার একান্ত সহযোগী মন্ত্রী রতনলাল নাথ। কারণ তারা সাংবাদিক সম্মেলন করে তারা বলেন যারা ব্লাড ব্যাংকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আক্রমণ করেন তাদেরকে গ্রেফতার করা যায়, যারা ত্রাণ বিলিতে আক্রমণ করেন তাদেরকে ধরা যায় না। তো স্বাভাবিক, এই ভাষার অর্থ কি? যারা চুরি করবে তাতে ধরা যাবে না, যারা খুন করবে তাতে ধরা যাবে না। এটা
একটা ক্রিমিনাল অফেন্স। একজন মিনিস্টার সাংবাদিক সম্মেলন করে অপরাধীকে ধরা যায় না, তার মানে হলো এইভাবে পুলিশ প্রশাসনকে নির্দেশিকা দিচ্ছে না তাদেরকে ধরা যাবে না। দিস ইজ কাইন্ড অফ এ ক্রিমিনাল অফেন্স। এটা দুর্ভাগ্যজনক ত্রিপুরাজ্যের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। এবং এই যে আজকে খুন খারাপি, এখানে এই জুন মাসেরই আমি বিভিন্ন আপনাদের পত্রপত্রিকা ঘেটে একটু পরিশ্রম করে এখানে এনেছি। অনেকগুলো পত্রিকা মিলিয়ে আবার যদি এই ইয়ে না হয়, যদি কমন, যে জুন মাসে 6 জন খুন হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে 19 জন, ধর্ষিতা হয়েছেন 6 জন, শ্লীলতাহানি হয়েছে 4 জন, অন্যান্য নানা ধরনের জঘন্য অপরাধ হয়েছে আরো 14টি। রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআইএম দল, তার অফিসে হামলা হয়েছে 3টি, এবং বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা কর্মীদের বাড়ি আক্রমণ হয়েছে, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে 22টি, দৈহিক আক্রমণ হয়েছে 24টি, রাবার বাগান ধ্বংস হয়েছে 1টি, ব্লাড ব্যাংকে হামলা হয়েছে 6টি, এবং ত্রাণ বিতরণে হামলা হয়েছে 3টি। শুধু জুন মাসের হিসাব। একটা রাজ্যের আইন শৃঙ্খলার চেহারা যে কোথায় নেমে গেছে, এরকম তো ত্রিপুরা ছিল না। ত্রিপুরা রাজ্যের পুলিশ এই ধরনের অকর্মণ্য কখনো ছিল না। ত্রিপুরা রাজ্যের বৃহদাংশ সংখ্যাগরিষ্ঠ পুলিশ অফিসার, তাদের প্রতি আমাদেরও আস্থা আছে, জনগণেরও আস্থা আছে, এবং তারাও এই অপরাধী দমন করতে চান। বিভিন্ন স্তরের, একের উঁচু স্তর থেকে নিচু স্তর অব্দি অনেক পুলিশ অফিসারের সাথে কথাবার্তা হয়। তারা কাজ করতে পারছে না, ডাইরেক্ট হস্তক্ষেপ সেখানে হচ্ছে। এইভাবে এই ত্রিপুরা রাজ্যকে একটা অপরাধ নগরীতে ঠেলে দেওয়া হচ্ছে। সেখানে আসামিরা ঘুরে বেড়ায়, দোষীদের বিরুদ্ধে এফআইআর করা হলে পরে উল্টু যারা আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে মামলা হয়। এবং সেই জায়গায় কতিপয় দলদাস পুলিশ অফিসার, সংখ্যায় তারা খুবই কম, তারা সংখ্যায় বেশি হলে তো আরো ক্ষতি হতো। আজকে এইভাবেই একটা পুলিশের ভেতরেও, একটা জনগণের মধ্যেও এগুলোর বিরুদ্ধে যে একটা ক্ষোভ ক্রমশ দমায়িত হচ্ছে, এবং পুলিশের ভেতরেও এটা তাদের জন্য, তাদের স্বাভিমানের, তাদের কর্তব্যের, দেশপ্রেমের প্রতি একটা আঘাত, যে এরকম একটা ঘটনা তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। এরকম একটা জায়গায় অর্থনীতির অবস্থা আপনি শুনেছেন, আমি এখানে ব্যাখ্যা করতে চাইছি না, যে অর্থনীতির অবস্থা যে কোন জায়গাতে। আপনারা রেগার কাজের কথা শুনেছেন, প্রধানমন্ত্রী তিনি নাকি আজকেও 4টায় ভাষণ দিয়েছে, আমি শুনতে পারিনি, মিটিং ছিল আমাদের। আর ওটাকে রেফারেন্স তুলে ধরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রীকে পাশে বসিয়ে এই রাজ্য যে সেই 20 লক্ষ কোটি টাকা স্টিমুলাস প্যাকেজের এত টাকা আসছে, এই রাজ্য যেন বৃষ্টিতে না ভাসলেও টাকায় এসে যাবে। যে বর্ষা শুরু হয়েছে, আগরতলা বানভাসী হয়, মাঝে মধ্যে মনে হয় ওনাদের বক্তব্য শুনলে ত্রিপুরা সহ আগরতলা টাকাবাসী হয়ে যাবে। কিন্তু কি চেহারা,
যে ইতিমধ্যে বহুবার বলা হয়েছে, এগুলো পুনরাবৃত্তি করতে চাই না সবটা। এই যে আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন, এই 28 মাস হয়ে গেল একটা নতুন সোশ্যাল পেনশনের দরখাস্ত তারা মঞ্জুর করতে পারেনি। এটা 25,000 কেন, আরো বহু হবে। যদি মঞ্জুর করা হতো এই সংখ্যাটা 25,000 দ্বারা দাঁড়িয়ে থাকতো না। একটা নতুন পেনশন দরখাস্ত তারা মঞ্জুর করতে পারেনি, একটা দিয়ে দেওয়া হয়নি, চাকরি হয়নি, যাও হয়েছে হলো আউটসোর্সিং করে বাইরের লোকদেরকে পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা সেখানে হয়েছে। এই জায়গায় সেখানে এখন এই প্যান্ডেমিকের কারণে গত 17 মে তারিখে স্বশাসিত জেলা পরিষদের মেয়াদ শেষ হয়েছে। এডিসিতে খুব টাকা পয়সা খুব বেশি আছে, লুট বা রসদ খুব বেশি আছে, এটা বলছি না, কিন্তু এখন এই বড় শরিক দল যেহেতু কাজ নেই, চাকরি নেই, বেকারদের মধ্যে প্রচন্ড ধরনের হতাশা, ওই এডিসি দখল করে অসাংবিধানিকভাবে ওইখান থেকে কিছু লুটে পটকের খাও। আপনারা দেখেছেন 17 তারিখ মেয়াদ শেষ হওয়ার পরে প্রতিযোগিতা খুমলুঙে সকালবেলা বিজেপি পতাকা লাগাইতো, বিকালবেলা আইপিএফটি পতাকা খুলে দিয়ে তাদের পতাকা লাগাচ্ছে। এটা শুধু খুমলুং না, এটা খুমলুং, গন্ডাছড়া, কাঞ্চনপুর, দশদা, সাবরুম, বিলুনিয়া, অমরপুর সর্বত্র হচ্ছে। কোন গণতন্ত্র? সরকারি অফিস সরকার বদলাবে, নির্বাচিত সংস্থা নতুন মুখ আসবে, তারা চালাবে। সরকারি অফিসে দলে পতাকা উঠবে কেন? সংবিধান বহির্ভূত লোক এরা গিয়ে অফিসারদের ধমকিয়ে জোর করে সই করিয়ে কাজ নেবে কেন? আর এই যে লুটে পটে খাওয়ার যে প্রতিযোগিতা, এটাই হলো বিজেপি আইপিএফটির মারামারি। যে টাকার জ্বলাতে যে মারামারি হবে, কোনো কিচ্ছু নয়। আগামী দিন এডিসি কে দখল করবে? সিংহভাগ পাল্লা কাট থাকবে। টাকার জ্বলাতে মন্ডল সভাপতির উপর আক্রমণ, গন্ডাছড়াতে আইপিএফটির সমর্থক নেতা ওয়ারিশ মিয়ানা ওয়ারিশ খানের মৃত্যু, এরকম বহু জায়গাতে আজকে এটা জনজীবনের উপরে একটা বিরাট একটা সংকট, শাসক দলের এই যে নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে আজকে এটা শুরু হয়েছে। এটা চলতে পারে না। আমরা গণমুক্তি পরিষদ এটা নিন্দা করি। দ্বিতীয়ত, যে সরকার একদিক থেকে বলছে আমাদের 20 লক্ষ কোটি টাকার প্যাকেজে 4,800 কত টাকা কত পয়সা জানি আসবে, টাকার কোনো অভাব নেই। কিন্তু আমরা কি দেখছি, নতুন সরকার তৈরি হওয়ার পর প্রধান মুখ্যমন্ত্রী দিল্লিতে যান, যেহেতু নিজের দলেরই সরকার, একদিনে 9 জন 10 জন 11 জন 1 ডজন মন্ত্রীর সাথে কথা বলতে পারেন, চা খেতেও যান, মিষ্টি খেতেও যান, ভালো, ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী যুবক মানুষ যাচ্ছেন, এতে আমাদের কোনো দুঃখ নেই, বরঞ্চ ভালো যদি ত্রিপুরার জন্য কিছু করতে পারে। টাকা আসছে, ইন্ডাস্ট্রি হবে, নতুন উদ্যোগ হবে, প্রকল্প হবে, রাস্তা হবে, চাকরি হবে। কি অবস্থা আজকে জাতীয় সড়কে? আর কদিন বাদে আমাদের লাইফ লাইন বন্ধ হয়ে যাওয়ার মতো প্রোগ্রাম তৈরি হয়েছে। কয়েকটা ব্রিজ এমন যাওয়া হয়েছে যে কোনো দিন ভেঙে পড়বে। ঠিক আছে, একদিন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, যুক্তির খাতিরে না হয় দোষারোপ করা তো সহজ, যে বামফ্রন্ট সরকার এরা তদবির করেনি। এখন তো তোমাদের সরকার আছে, কোথায়? তাহলে টাকার যদি এত অভাব না হয়, আপনারা দেখেছেন, আপনারাও যে ত্রিপুরা 2 ব্যাটালিয়ন নাকি নতুন টিএসআর
এই রিক্রুটমেন্ট হবে। প্রায় 1600-র মতো পুলিশের কনস্টেবলের পোস্ট ভ্যাকান্সি আছে। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে আমাদের টিএসআর পদ, পুলিশের পদ সব পূরণ করার পর তারপরও যেহেতু এই উগ্রপন্থীর মোকাবেলা করতে হবে, নিরাপত্তা কর্মীর অভাব, তখন এসপিও নিয়োগ করতে হয়েছিল। এখন টিএসআরের ব্যাটালিয়নের পোস্ট খালি রেখে আবার ত্রিপুরা যে 3 ব্যাটালিয়ন পুলিশ এই টিএসআর বাইরে পাঠিয়ে দিয়ে 1100 এসপিও নিয়োগ করছেন। কোন যুক্তিতে, কি কারণে? প্রথমত হলো এখন তো সে উগ্রপন্থীর তাণ্ডব নেই। দ্বিতীয়ত হলো টিএসআর এবং পুলিশ উভয়েরই কয়েক হাজার পদ পূরণ আছে, আর তোমার হাতে টাকার নাকি অভাব নাই। তাহলে কেন তোমার এসপিও নিয়োগ করতে হবে? কেন তাদেরকে আধপাটা করে রাখবে? দ্বিতীয়ত হলো এই যে আইন শৃঙ্খলার কথা যেটা বললাম, এখানে শিক্ষামন্ত্রী সেদিন বলছেন রাজ্যে নাকি অপরাধী নাই। আবার আপনারা চেপে ধরেছেন, বলতে বাধ্য হয়েছেন 88% অপরাধী বেকসুর খালাস পেয়ে যাচ্ছে। ভয়ঙ্কর। তো সেই জায়গাতে ভারত সরকারেরই স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে রাজ্যগুলির সাথে কেন্দ্রীয় সরকারের দীর্ঘ যে কথা চালাচালি আলোচনার পর সহমত হয়ে প্রত্যেক রাজ্যে ডাইরেক্টর অফ প্রসিকিউশন করা হয়েছে। অর্থাৎ যাতে যারা তদন্ত করবেন এই অফিসাররা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি পালন করতে গিয়ে তাদের উপরে নষ্ট কোনো একটা কেস তদন্ত করতে যাতে সেখানে হ্যাম্পার না হয়। আর বিপ্লব দেবের সরকার, যে সরকারের 88% অপরাধী, খুনি, গণদর্শনকারী, সরকারি সম্পদ লুণ্ঠনকারী, এরা পার পেয়ে যাচ্ছে। আর সেই জায়গাতে এখন ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন এটাকেই উঠিয়ে দেওয়া হলো। এর মানেটা কি? অপরাধীরা ভয় পেও না, তোমাদের জন্য স্বর্গরাজ্য করে দিলাম। এই ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন এটা বাধা, এটা থাকলে অসুবিধা, তোমরা আরো নির্ভয়ে তোমরা এগিয়ে যাও। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ দি ক্রিমিনাল অফেন্স। তারপরে এখানে এই কথাটা আমাদের রাজ্যের, এমনকি দেখলাম সেদিন আপনাদের পত্রিকাতেই একটা ছবি ওদিন, যে শাসক দলের ছাত্র সংগঠন তারাও প্রতিবাদ করছে। এটা কি? আইপিএফটির, বিজেপির থেকে নতুন করে ট্রাইবেলদের মধ্যে সংগঠন। কারণ আগে বলানো হয়েছে বামপন্থী ফ্রন্ট সরকার নাকি ককবরককে মর্যাদা দেয় না, ট্রাইবেল ল্যাঙ্গুয়েজ বিকাশের জন্য উদ্যোগ সেখানে নাই, ত্রিপুরাজ্যে নাকি বিএড মানে এই করার জন্য উদ্যোগ নেয় না, এই জন্য টিচার নিয়োগ হতে পারে না। কিন্তু ঘটনা কি এখন? যে ককবরকে পিজিটি পোস্ট আছে, এটা রিক্রুট করার উদ্যোগ নাই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন্য সাবজেক্টে নেওয়া হচ্ছে, ককবরক যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট ক্রিয়েট করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হলো, তার উল্লেখ নাই। তার সাথে খুব ঘটা করে ওই আনারস দুবাইয়ে পাঠানোর মতো ছবি টবি তোলার মতো ঘটা করে সরকার কিছু লোককে, ছেলে মেয়েদেরকে পাঠালো পশ্চিমবাংলা এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে বিএড করার জন্য। কারণ ত্রিপুরাজ্যের মধ্যে এত বিএড নেই, ঠিক, কারণ আগে বিএড কম্পালসারি ছিল না। এই কারণে নতুন শিক্ষা আইনে শিক্ষক নিয়োগ হতে গেলে পরে বিএড প্রয়োজন, রাতারাতি হয় না। দোষ চাপিয়ে দেওয়া হলো বামপন্থী ফ্রন্ট সরকার নাকি করে না। তারা পাঠালো পশ্চিমবাংলাতে বিভিন্ন ইনস্টিটিউশনে, এবং সেদিন ছাত্ররা এই শিক্ষা ভবনের সামনে আন্দোলন করেছে। পশ্চিমবাংলাতে এরকম দুইটা ব্যাচে প্রায় 400 ট্রাইবেল ছেলে মেয়েদেরকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে
বিএড করার জন্য পাঠিয়েছে, এখন বলছে পয়সা দেবে না, তোমরা যার যার পকেট থেকে দিয়ে তোমরা সার্টিফিকেট নিয়ে আসো। ইনস্টিটিউশনগুলো বলছে না, তারা পরীক্ষাও নেবে না, সার্টিফিকেটও দেবে না, এটা অথই জলে ঠেলে দেওয়া হচ্ছে। আর চলতি শিক্ষাবর্ষে স্টুডেন্টকে বলা হচ্ছে সরকার দেখবে না, তোমাদেরকে দেখতে হবে। এই ধরনের যে হঠকারিতা, এইভাবে নিরীহ ছাত্রদের সাথে ছিনিমিনি খেলা, এদেরকে প্রলোভনের ফাঁদে ফেলে লোভ দেখিয়ে আবার ছেড়ে দেওয়া, এটা কোন ধরনের মানে কি বলে জনসেবা, কোন ধরনের প্রশাসন পরিচালনার তালিকা এটা? আজকে এই ঘটনাগুলি হচ্ছে। থার্ড, ইদানিংকালে আপনি লক্ষ্য করেছেন খুব ঘটা করে সরকার ট্রাইবেলদের জন্য হঠাৎ করে মায়া কান্না, কোনো কোনো এটা মানে আপনাদের অপরাধ, আপনাদের দোষ নয়, কিন্তু কোনো কোনো কাগজে তারা বলেছেন, আপনারাও লিখতে বাধ্য হয়েছেন, বলা হচ্ছে যে গত ৭২-৭৩ বছরে এই প্রথম নাকি সরকার যে উপজাতি সর্দারদের নিয়ে মিটিং করলো, আর কেউ খবর রাখেনি, উপজাতির সংস্কৃতির জন্য কেউ নাম নেয়নি। সেই বীর বিক্রম মাণিক্য বাহাদুর মহারাজা, তারপর আরেক মহারাজা বিপ্লব কুমার দেব, তিনিই নাকি এই করেছেন যে সোনারতরী এই যে ইয়েতে অতিথিশালাতে মিটিং করেছে। এখানেও আশ্চর্যের, সরকার একটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, তার একজন মন্ত্রী আছে, দল আলাদা হতে পারে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী এখানে আমন্ত্রিত না। মন্ত্রিসভার বরিষ্ঠ সবচেয়ে প্রবীণতম সদস্য তিনি তার দলের নাও হতে পারেন, কিন্তু মন্ত্রিসভার সদস্য তো, তিনি আমন্ত্রিত না। এখানে কিছু মানে মায়া কান্না যে তাদের জন্য ভাষা, সংস্কৃতি এবং তাদের সাথে কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সেই না হবে। আমি বলতে চাইছি এই সরকার কোন দলের প্রতিনিধি? আমি ব্যক্তি XYZ কথা বলছি না, আমি বলছি দল হিসাবে ভারতীয় জনতা পার্টি। এই যে এখানে একটু আগে দাদাবাবু বলছিলেন ৩ তারিখে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো মিলে যে প্রাকৃতিক সম্পদ, ফরেস্ট, কয়লা খাদান, এগুলি জলের দরে বহুজাতিক কর্পোরে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে কে? এই সরকার। ভারতবর্ষের কয়লা খাদান বলে কোন জায়গাতে? ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং পশ্চিম বাংলার ওইদিকে মেদিনীপুর, বাঁকুড়ার দিকে। আর যে জেলাগুলিতে এই কয়লা খাদান, এগুলো হলো সব ট্রাইবেল অধ্যুষিত। পশ্চিমবাংলাতেও, ঝাড়খণ্ডেও, উড়িষ্যাতেও, ছত্তিশগড়েও, মধ্যপ্রদেশেও। আর সেই এলাকাগুলি হলো সংবিধানের ৫ম তপশিলের অন্তর্ভুক্ত, এবং তার উপরে এখানে পেশা অ্যাক্ট, PESA, পেশা, এটার পুরা আছে। এই পেশা অ্যাক্ট এবং 5th শিডিউলের তার অধিকারটা কি? এখানে যদি কোনো জমি, এটা ফরেস্টের জমি হোক বা নন ফরেস্ট, এই জমি যদি কাউকে লিজ দিতে হয়, সেখান থেকে খনিজ পদার্থ তুলতে হয়, ওইখানকার কমিউনিটির কনসেন্ট নিতে হয়। কমিউনিটি কনসেন্ট দেওয়ার পর 80% সেখানকার কমিউনিটি কনসেন্ট দেওয়ার পরও সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট স্টাডি করতে হয়। আর্থ সামাজিক তার কি প্রভাব হবে যদি সেই সম্পদ তুলে নেওয়া হয়,
সেই সম্পত্তি বা জমি যদি লিজ দেওয়া হয়, এই মোদী সরকার এই লকডাউনকে হাতিয়ার করে যেমন শ্রম আইন ভেঙে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে, এখন অবধি 13টা অধ্যাদেশ 13টা অর্ডিন্যান্স জারি করেছে। কৃষকদের অধিকার হরণ, ট্রাইবেলদের অধিকার হরণ, শ্রমিকদের অধিকার হরণ, আর সর্বনেশ প্যারেক করছে এই ট্রাইবেলদের জমি চিরতরে তাদেরকে তাদের যে হ্যাবিটাট থেকে উচ্ছেদ করার জন্য। আর ত্রিপুরাজ্যের মধ্যে বিপ্লব কুমার দেব মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তিনি প্রথম ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের কথা ভাবছেন। আরে তার জমি কেড়ে নিয়ে, তার অস্তিত্ব কেড়ে নিয়ে, আপনারা পত্রপত্রিকাতে আপনারাও পড়েন এই যে উত্তরপ্রদেশে এখনো কিভাবে ট্রাইবেলদের উপর আক্রমণ সেখানে হয়। এই কদিন আগেও এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ট্রাইবেল মহিলা, আদিবাসী মহিলা উঁচু জাতের কুয়া থেকে জল তুলতে গেছে, কিভাবে তাকে প্রকাশ্য পেটানো হয়েছে। আর সেই দলের লোক এখানে উপজাতিদের মায়া কান্না, আসলে কিছুই না, সামনে এডিসি নির্বাচন, কাজে তার আগে একটা সরকার তার মন্ত্রিসভার বরিষ্ঠ ট্রাইবেল সদস্যদের বাইরে রেখে আর ট্রাইবেল ডিপার্টমেন্টের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ বিজনেসে তাকে এড়িয়ে এই কাজ করছেন, অন্য কিছু না, ট্রাইবেলদেরকে একটা বোকা বানানোর জন্য অপচেষ্টা। এখানে আমাদের প্রোগ্রামের কথা বলা হয়েছে, আপনারা শুনেছেন যে আমরা এই যে গত 17 তারিখ থেকে যে প্রোগ্রাম হয়েছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে ভারতীয় জনতা পার্টি এবং কোনো কোনো জায়গাতে আইপিএফটির রক্তচক্ষুকে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ আমাদের এই ইয়েতে অংশগ্রহণ করেছেন। কোনো জায়গাতে একেবারে সম্মুখ সমরে দাঁড়িয়ে প্রায় চোখে চোখ রেখে নেমেছে, কারণ মানুষ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কতক্ষণ সহ্য করবে। আজকেও এরকম একটা প্রোগ্রাম হয়েছে সাবরুমে হারবাতলিতে। তো আগামী প্রোগ্রামগুলো বলেছেন, আমি ব্যাখ্যা করছি না। মানুষের এই উৎসাহ সারা আমাদেরকে উৎসাহিত করেছে, সাহসী করেছে। এখন আমরা প্রোগ্রাম নিচ্ছি কামিও হিন্দি, চলো গ্রামে যাই। প্রত্যেকটা মানুষের সাথে আমরা সম্পর্ক করব। কিসের জন্য? রাজ্যে গণতন্ত্র উদ্ধার করতে হবে। গণতন্ত্র থাকলে মানুষের কাজ থাকবে, খাদ্য থাকবে। আজকে যেভাবে চুরি, যেভাবে ডাকাতি, যেভাবে সব কিছু অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটাকে বন্ধ করা যাবে। এই জায়গায় আক্রান্ত মানুষের দলে আপনারা সাংবাদিকরাও আছেন। আমরা চাই যে গণতন্ত্র রক্ষার স্বার্থেই, এটা দলীয় স্বার্থ না। মিডিয়াও সেই গঠনমূলক ভূমিকা এবং সরকারের এই নেতিবাচক ঘটনাগুলির বিরুদ্ধে আজকে যেগুলো ঘটছে, আজকে শুধু গণমুক্তি পরিষদ না, সারা ত্রিপুরা যে ফিল করছে, এটা করা। আর একটা কথা বলে শেষ করতে চাই। এই যে ঘটনাগুলি ঘটছে, এবং সাধারণত আমরা রাজ্যপাল কাছে আমরা যাই না, কারণ আমরা রাজ্যপালের পদটাকে আমরা মনে করি এটা একটা বাড়তি পূজা, এটা অপ্রয়োজনীয়। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা সাদা হাতি পোষা। কিন্তু যেহেতু এডিসির আইনটি এমন হয়েছে, এখন ভোট না হতে পারার কারণে রাজ্যপালের কাছে এডিসির দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে গত 17 তারিখ থেকে, এবং রাজ্যপাল তিনি একজন প্রশাসক বসিয়েছেন জিকে রাওকে। তো স্বাভাবিক রাজ্যপালের কাছে বলতে হবে। আমরা যদি এটা এই মুখ্যমন্ত্রীর কাছে যাই, তিনি বলবেন এটা তো আমার কাছে, রাজ্যপালের কাছে। চিফ সেক্রেটারির কাছে গেলে বলবেন স্যার এটা তো আমাদের না, এটা তো রাজ্যপালের কাছে। এখন আমরা কি বলবো? তো অগত্যা আমাদের উপায় ছিল না, রাজ্যপালের কাছেই আমরা গত 24 তারিখে
2020 তারিখ এই 2024 জুন 2020 আমি ইমেল করে পাঠিয়েছি যে আমরা আপনার কাছে আপনার কনভিনিয়েন্স অনুযায়ী একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, এবং বলেও দিয়েছি যে এডিসির পরিচালনাগত সম্পর্কে আজকে এডিসি এলাকাতে যেরকমভাবে জবাব দখল করার জন্য বহিরাগত অসাংবিধানিক শক্তিগুলো মানে হামলে পড়েছে, এই জায়গায় যাতে আপনি শক্তভাবে করেন, এই কথা বলার জন্য উইথ মানে গ্রেট ডিসমে তিনি উত্তর দিলেন, ইন রেফারেন্স টু ইউর ইমেল অ্যাপ্লিকেশন ডেটেড জুন 24, 2020 on the subject cited above, PPS to Governor of Tripura আমাকে লিখছেন গভর্নরের হয়ে, I am directed to inform you that due to preoccupied engagement, the Honorable Governor will not be in a position to give date and time of appointment as requested by you. তিনি সাংবিধানিক ব্যক্তিত্ব, কাজেই অন্য কথা বলা ঠিক হবে না, কিন্তু গণতন্ত্রের প্রতি একটা ন্যূনতম তো শ্রদ্ধা থাকা চাই। হ্যাঁ, বাইরের লোক গভর্নর হয়ে আসেন, তিনি গভর্নর হওয়ার আগে ত্রিপুরা সবকে জানতে নাও পারেন, কিন্তু জানা উচিত গণমুক্তি পরিষদ তার ঐতিহ্য কি। আর তিনি যেহেতু আজকে স্বশাসিত জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন, তো এই জায়গাতে ট্রাইবাল অর্গানাইজেশনের বক্তব্য শুনবেন না, অথচ তিনি পাতালকন্যা জমাতিয়ার বক্তব্য শুনলেন, তিনি ওই আইপিএফটির বক্তব্য শুনলেন, আর গণমুক্তি পরিষদ ত্রিপুরার যে বৃহত্তম যে ট্রাইবাল অর্গানাইজেশন, সবচেয়ে প্রাচীনতম আর বৃহত্তম অপোজিশন দল, তার বক্তব্য শুনবেন না। অত্যন্ত দুঃখের সাথে আশ্চর্যের সাথে বলছি যে গভর্নরের এই ধরনের পদক্ষেপ হয়তোবা তাকে ঠিকমতো ব্রিফ করতে পারেননি, বা অন্যদিক থেকে হতে পারে যে গভর্নর সাহেব একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গভর্নরের পোস্টে বসে কি ধরনের ওনার ভূমিকা থাকা উচিত এ সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। এটা হওয়া উচিত না, এটা অনভিপ্রেত, এটা হওয়া উচিত না। যাই হোক, গভর্নর যেহেতু আমাদের বক্তব্য শুনলেন না, এই জন্যই আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের কাছে যাব, এই রাজ্যের সরকারের, গভর্নরের এবং সারা দেশের মধ্যে কিভাবে আজকে জনগণের উপরে এই আক্রমণটা ঘটছে আমরা এগুলো তুলে ধরব। এই হলো মোটামুটি আমার বক্তব্য। যদি কোনো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আপনাদের জয় বাহাদুর জমাতিয়া নিশ্চয়ই আপনাদের সংগঠনে রয়েছে, আর একটা বিষয় হচ্ছে সামাজিক মাধ্যম এবং কিছু সংবাদ মাধ্যমে এসেছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন একজন মহিলার কাছ থেকে বা তার দেওয়া প্রদত্ত জমিতে মানা করা হয়েছিল, পরবর্তী সময় সুযোগ সুবিধা দেওয়ার কথা, সুযোগ সুবিধা দেওয়া হয়নি বলে অভিযোগ। শাসক দলের অনুগত বিভিন্ন সংগঠন এক প্রকার বিষয়টিকে রূপে এখন আশ্রয় দেওয়া হয়েছে রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের বৃদ্ধাশ্রমে, কিন্তু বিষয়কে জিএপি কিভাবে? হ্যাঁ, নিশ্চয়ই গণমুক্তি পরিষদ আমরা সবসময় সচেতন, আমাদের কাছে খবরগুলো আসেনি এরকম না। জয় বাহাদুর জমাতিয়া তিনি আরএসপি সংগঠনের আরএসপি না, কাজেই এ সম্পর্কে আমাদের বলার কোনো সুযোগ নেই। আরএসপির ব্যাপার তারা, কাজেই এখানে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, না না, আমাদের সাথে না, না ভাবার কোনো ব্যাপার নেই। তো অন্য দল করে আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই। যুক্ত ছিল যখন সে নির্বাচিত ছিল, একটা এই প্রতিষ্ঠানে ছিল, কিন্তু অর্গানাইজেশনালি সে আমাদের এখতিয়ারের মধ্যে না, আমাদের কন্ট্রোলের না। কাজে সেই ক্ষেত্রে আমাদের এখানে মন্তব্য করা অনুচিত হবে। তবে এ কথাটুকু বলবো যে একটা বামপন্থী আমাদের যে আমরা
যে বামপন্থী দলের সাথে যুক্ত আছি, সিপিআইএম না হোক, আরএসপি, আমরা খুব কাছাকাছিতেই, একটা বামপন্থী আন্দোলনের মানে ইয়ে হয়ে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক এবং বুর্জোয়াদের দলে সামিল হওয়াটা এটা দুর্ভাগ্যজনক, এটুকুই বলবো আমি, এর থেকে কিছু বলার আমার ক্ষমতা নেই। আর দ্বিতীয় যে ঘটনা, হ্যাঁ, এটা যখন সোশ্যাল মিডিয়াতে আসলো আমাদের নজরে পড়েছে, ব্যক্তিগতভাবে আমার নজর পড়েছে। স্বাভাবিক, সোশ্যাল মিডিয়া যখন একটা কিছুকে লিখে এটা ভাইরাল হয়, একটু তেল মশলা মাখিয়ে আরও বেশি করা হয়, স্বাভাবিক। এটা খবরটা চোখে পড়ার পর মানে চুপ থাকার ইয়ে না, ব্যক্তিগত আমি খোঁজ নিয়েছি। এই ভদ্র মহিলা, নিঃসন্তান মহিলা, ওই জায়গাতে তার উপর জমি ছিল ওনার দামে বা খাস দখলে, এবং তার কনসেন্ট নিয়ে সেখানে এই কচুছড়া থানা হয়েছে। এবং থানা হওয়ার পর তাকে যে সমস্ত যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা তার বাইরেও কিছু করা দরকার ছিল তার ভরণ পোষণের জন্য, সেখানে এগুলি করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের এই ভদ্র মহিলা, তার জন্য যে অবস্থা গ্রহণ করা হয়েছে, এগুলো ধরে রাখতে পারেননি। তো একটু অসহায় হয়েছেন। কাজে সেই জায়গায় গিয়ে এখন কিছু লোক গিয়ে তাকে, যাতে শেষ জীবনে আর অল্প মানে বেশি দিন তো বাঁচবেন না, তিনি ঠিকভাবে বাঁচতে পারেন, খেতে ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি নই, আমরা গণমুক্ত ধন্যবাদ জানাবো যারা ওনাকে এই অবস্থা এনে বৃদ্ধাশ্রমে রেখে শুশ্রূষার খাওয়ার ব্যবস্থা করেছেন। এটা মানবিক দায়িত্ব পালন করেছেন, ভালো করেছেন, খারাপ কাজ করেন। কিন্তু এখানে যে গল্প লাগানো হয়েছে তার জন্য কিছু করা হয়নি, এগুলো অসত্য, এগুলো ঠিক না। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন।